শুনে চরম মাত্রায় অবাক হলো অনিমা। কাজী অফিস? কিন্তু কেন? অনিমা অবাক হয়েই বলল, কিন্তু কেন? এটা শুনে আদ্রিয়ান ভ্রু কুঁচকে অনিমার দিকে তাকিয়ে বলল, কাজী অফিসে মানুষ কেন যায়? অনিমা সরলভাবে জবাব দিল, বিয়ে করতে নয়তো বিয়ে দেখতে। এক্সাক্টলি। আমরাও সেই জন্যেই যাচ্ছি। অনিমা ভ্রু কুঁচকে ফেলল, কার বিয়ে দেখতে নিয়ে যাচ্ছে ওকে? তাও এইভাবে বেঁধে? অনিমা চিন্তিত কণ্ঠেই বলল, কারা বিয়ে করছে কার বিয়ে দেখতে যাচ্ছি আমরা? আর আমাকেই কেন নিয়ে যাচ্ছে? আদ্রিয়ান অনিমার কথায় বিরক্ত হয়ে বলল, তোমাকে কে বলল যে আমরা কারো বিয়ে দেখতে যাচ্ছি? অনিমার এবার একটু ভয় লাগছে তাই তুতলিয়ে বলল, তাহলে কেন যাচ্ছি? আদ্রিয়ান সামনে তাকিয়ে ড্রাইভ করতে করতে বাঁকা হেসে স্পষ্টভাবে বলল, আমাদের বিয়ে হবে। অনিমা বাকরুদ্ধ হয়ে গেছে আদ্রিয়ানের কথা শুনে। কি বলছে কি আদ্রিয়ান? পাগল টাগল হয়ে গেল না তো? এরকম মজার মানে কি? আদ্রিয়ান তো একমনে ড্রাইভ করেই চলেছে। অনিমা কিছুক্ষণ অবাক হয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে থেকে বলল, মানে? আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমি তো যথেষ্ট স্পষ্ট ভাষায় বললাম। তবুও তুমি যেহেতু বুঝতে পারছো না আরেকটু ক্লিয়ার করে বলি। তোমাকে আর আমার মানে আমাদের দুজনের বিয়ে হবে। এবার অনিমা পুরো হ্যাং হয়ে গেল। আদ্রিয়ান হেসে ড্রাইভিং এ মনোযোগ দিল। অনিমা আর কি বলবে, আদ্রিয়ানের কথা শুনেই অনিমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। হঠাৎ এই ছেলের কি হলো? এসব উদ্ভট কথাবার্তার মানে কি? কিছুক্ষণ বোকার মতো বসে রইল। হঠাৎ রিকের বলা কথা মনে পড়তেই অনিমা নিজেকে সামলে নিল, তারপর রেগে গিয়ে বলল, মজা করছেন আপনি আমার সাথে? আদ্রিয়ান অনিমার এরকম প্রশ্নে আরো বিরক্ত হয়ে বলল, তোমার মনে হয় আমি মজা করার মুডে আছি? একদমই না, আমার মনে হচ্ছে আপনি পাগল হয়ে গেছেন। রিয়েলি? এমন কি বলে ফেললাম? অনিমার এবার রাগ মাথায় চড়ে যাচ্ছে। এই ছেলেটা এত কুল কি করে? কি করতে চাইছে ও? অনিমা নিজের হাতের বাঁধন ছড়ানোর চেষ্টা করতে করতে বলল, কি করেছন মানে? একে তো আমাকে বেঁধে রেখে দিয়েছেন, তার উপর কি সব ভুলোভাল বকেই যাচ্ছেন। সমস্যা কি আপনার? আদ্রিয়ান মুচকি হেসে বলল, দোষটা তো তোমারই। তুমি যদি এভাবে এই 6টা আমাকে ইগনোর না করতে, আমার সাথে কথা বলতে, তাহলে এসব করতাম না আমি। অনিমা কিছু বলবে তার আগেই ওর ফোন বেজে উঠল। অনিমার হাত বাঁধা আছে তাই ও ফোন রিসিভ করতে পারছে না। আদ্রিয়ান গাড়িটা সাইড করে ব্রেক করল। অনিমা ভীত চোখে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে, কারণ যদি রিক ফোন করে থাকে তাহলে। অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, আমার হাত খুলুন, ফোন রিসিভ করব। আদ্রিয়ান অনিমার কথায় কান না দিয়ে ব্যাগ থেকে ফোনটা বের করে বলল, আমি থাকতে তুমি কষ্ট কেন করবে? অনিমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই আদ্রিয়ান অনিমার ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আওয়াজ এলো, ফোন রিসিভ করতে এতক্ষণ লাগে নাকি? যাই হোক, খুব ভালো কাজ করেছ। ঠিক আমি যেভাবে বলেছি সেভাবেই। কালকে তৈরি থেকো, আমি কালকেই তোমাকে আমার কাছে নিয়ে আসব। আর হ্যাঁ, কোনো চালাকি করার চেষ্টা করো না বেবি। তুমি সেটা করলে আমি কি করব ইউ নো এস ওয়েল। আদ্রিয়ান ফোনটা কানে ধরেই রাগী চোখে তাকালো অনিমার দিকে। অনিমা ভয় পেয়ে চোখ সরিয়ে নিল। তারপর ফোনটা সুইচ অফ করে জানালা সোজা বাইরে ফেলে দিল। সেটা দেখে অনিমা উত্তেজিত হয়ে বলল, আরে, আমার ফোন ছিল ওটা। আদ্রিয়ান গাড়ি স্টার্ট করে সামনে তাকিয়েই বলল, ফাটা স্ক্রিনের ফোন ইউজ করার কোনো দরকার নেই, তাই ফেলে দিল। অনিমা এবার চেঁচিয়ে বলল, দেখুন, আপনি এরকম নিজের খেয়াল খুশি মতো কাজ করতে পারেন না। আদ্রিয়ান এবার জোরে ধমকে বলল, চুপ। একদম চুপচাপ বসে থাকো, নইলে কি করে চুপ করাতে হয় আমি জানি। অনিমা মাথা নিচু করে চুপ করে বসে রইল আর আদ্রিয়ান ড্রাইভ করার কনসেন্ট্রেট করল। রাগে রগ ফুলে উঠেছে ওর, ইচ্ছে করছে সব ভেঙ্গে গুড়িয়ে ফেলতে। আর ওদিকে কথা শেষ হবার আগেই ফোন কেটে দেওয়ায় রিকের রাগ মাথায় চড়ে আছে, আর তারপর ট্রাই করে ফোনটা বন্ধ পেয়ে সেই রাগ কয়েক গুণ বেড়ে গেছে। বিয়ারের বোতলটা আছাড় মেরে ফেলে বলল, খুব সাহস হয়ে গেছে মেয়েটাল। ওয়েট, কালকে একবার নিয়ে আসি তোমাকে, তারপর দেখে নেব তোমাকে কত সাহস। গাড়ি থামতেই মাথা তুলে তাকালো অনিমা, আশেপাশে তাকিয়ে দেখলো এটা একটা বিশাল বিল্ডিং এর সামনে থেমেছে।
আদ্রিয়ান অনিমাকে নামাতে গেলেই অনিমা অবাক হয়ে বলল, আপনি তো বলেছিলেন কাজী অফিস যাবেন, কিন্তু এখানে তো। আদ্রিয়ান দুষ্টু হেসে অনিমার দিকে ঝুঁকে বলল, কেন, কাজী অফিসে গেলেই বেশি খুশি হতে বুঝি? তাহলে বলো, আমি গাড়ি ঘোরাচ্ছি। অনিমা রেগে বলল, আপনি নিয়ে গেলেও আমি বিয়ে করতাম না আপনাকে। আদ্রিয়ান হেসে অনিমাকে কোলে তুলে নিয়ে বলল, আমি জানি তুমি সোজা কথার মেয়ে নও, তাই আগে তোমাকে সোজা করি, তারপর বিয়ের কথা ভাববো। অনিমা ছটফট করতে করতে বলল, আমাকে বাসায় যেতে দিন। বাসাতেই নিয়ে যাচ্ছি, চলো। বলে অনিমাকে কোলে নিয়েই হাঁটতে শুরু করলো। অনিমা ছটফট করে চলছে নামার জন্যে, কিন্তু আদ্রিয়ান তো আদ্রিয়ানি। অনিমার ছটফটানিটা ও বেশ এনজয় করছে। অনিমাকে নিয়ে ও বিল্ডিং এর 7th ফ্লোরের একটা অ্যাপার্টমেন্টে নিয়ে গেল। অনিমা চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে। আদ্রিয়ান অনিমাকে নিয়ে ওর বেডে বসিয়ে দিল। তারপর হাতের বাঁধন খুলে দিয়ে বলল, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। আর হ্যাঁ, দরজা লক করা চাবি আমার কাছে, সো তোমার কোনো চেষ্টাই কাজে লাগবে না। এটুকু বলেই আদ্রিয়ান ওয়াশরুমে চলে গেল। অনিমা কিছুই বুঝতে পারছে না যে ওর সাথে হচ্ছেটা কি। দরজা দিয়ে পালাতে চাওয়াটাও বোকামি হবে, এক তো দরজা লক করা, আর দুই, ওর গার্ডরাও ওর পারমিশন ছাড়া অনিমাকে বেরোতে দেবে না। নিজে নিজেই বিড়বিড় করে বলল, কি করতে চাইছে আদ্রিয়ান? উনি তো বুঝতেই পারছে না ওর জন্যে কত বড় বিপদ। আমার সাথে থাকলে ওরা ওনাকে ছেড়ে দেবে না। রিক যদি এটা জানতে পারে তাহলে তো আদ্রিয়ানকে মেরাই ফেলবে। কে কাকে মেরে ফেলবে? কারো আওয়াজ শুনে চমকে তাকালো অনিমা। আদ্রিয়ান মুচকি হেসে তাকিয়ে আছে অনিমার দিকে। অনিমা কিছু না বলে চোখ সরিয়ে নিল। আদ্রিয়ান অনিমার সামনে বসে অনিমার দিকে তাকিয়ে বলল, বাই এনি চান্স তুমি আমাকে মার্ডার করার প্ল্যান করছো না তো? অনিমা ভ্রু কুঁচকে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান হেসে দিয়ে বলল, জাস্ট কিডিং। খিদে পেয়েছে নিশ্চয়ই। কি খাবে বলো? আমাকে যেতে দিন প্লিজ। এবার আদ্রিয়ান আর রাগটা কন্ট্রোল করতে পারল না। অনিমার হাত ধরে হ্যাচকা টানে ওকে দাঁড় করিয়ে দুই বাহু ধরে নিজের কাছে এনে বলল, ছেড়ে দিন, যেতে দিন। হোয়াটস ইউর প্রবলেম ড্যাম ইট? আমি আগেই বলেছি আমি কাউকে ছেড়ে দেই না। তোমাকে তো নাই। তোমার সবচেয়ে বড় ভুল ছিল আমাকে ইগনোর করার চেষ্টা করাটা। এবার তোমাকে আমার সাথেই থাকতে হবে, দেখি কত ইগনোর করতে পারো। আপনি বুঝতে পারছেন না? আদ্রিয়ান জোরে চেঁচিয়ে বলল, আমি বুঝতে চাইও না ওকে? যদি সত্যি কিছু বলতে চাও তাহলে নিজের সমস্যাটা বলো, নইল জাস্ট কিপ ইউর মাউথ শাট। অনিমা এবার করুণ চোখে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান অনিমার উত্তরের অপেক্ষা না করেই কাউকে ফোন করে মাটন পরোটা আনতে বলে দিল। অনিমা মাথা নিচু করে বসে রইল, এছাড়া আপাতত কিছুই করার নেই ওর। খাবার আসতেই আদ্রিয়ান অনিমার সামনে প্লেট নিয়ে বসে বলল, হা করো। অনিমা মাথা তুলে তাকিয়ে দেখল আদ্রিয়ান খাবারের লোকমা ওর দিকে এগিয়ে রেখেছে। অনিমা মুখ ঘুরিয়ে নিয়ে বলল, খিদে নেই আমার। আদ্রিয়ান জোর করেই এক লোকমা অনিমার মুখে পুরে দিয়ে বলল, ঠিকভাবে খাবে নাকি এভাবে নাকে মুখে ভরিয়ে খাবে সেটা তোমার ব্যাপার। অনিমা আর ঝামেলা না করে চুপচাপ খেয়ে নিল। খাওয়ার শেষ করে যেই আদ্রিয়ান প্লেট রাখতে যাবে তখন অনিমা নিচু কণ্ঠে বলল, আপনি খেয়েছেন? আদ্রিয়ান পেছনে ঘুরে হেসে দিয়ে বলল, আমি 8টার মধ্যেই ডিনার কমপ্লিট করে ফেলি। বলে আদ্রিয়ান চলে গেল। কিছুক্ষণ পর এসে দেখে অনিমা বেডে এলোমেলোভাবে পড়ে আছে। আদ্রিয়ান মুচকি হাসল, কারণ ও জানতো এরকম কিছুই হবে। কারণ পানিতে ঘুমের ঔষধ ছিল, নইলে আজ গোটা রাত জ্বালিয়ে মারত ওকে। আদ্রিয়ান অনিমাকে কোলে নিয়ে ঠিকভাবে শুইয়ে দিল, তারপর কপালের এলোমেলো চুলগুলোকে সরিয়ে দিয়ে অনিমার কপালে একটা কিস করল, তারপর মুচকি হেসে বলল, একবার সত্যিই মনে হয়েছিল তোমাকে কালকেই বিয়ে করে নেব। পরে ভেবে দেখলাম জোর করে কি বিয়ে হয়? কবুল কি শুধুই একটা শব্দ, যেটা জোর মুখ থেকে বের করে নিলেই বিয়ে হয়ে যাবে? এতে সমাজ হয়তো স্বীকৃতি দিয়ে দিত, কিন্তু মন কি স্বীকৃতি দিত? আমি জানি তোমার মনেও আমার জন্যে অনুভূতি আছে, কিন্তু কোনো কারণে সেটা প্রকাশ করতে পারছো না। আগে আমি সেই কারণটা জানবো, তারপর কি করতে হবে সেটা ঠিক করব। আর ওই কলটা কার ছিল সেটাও ওকে জানতে হবে। অনিমার এই ব্যবহারের কারণ যে ওই কলটাই, সেটা আমি শিওর।
কিন্তু অনিকে জিজ্ঞেস করলে ও বলবে না, তাই আমাকেই খুঁজে বার করতে হবে। এরপর আদ্রিয়ান সোফায় গিয়ে শুয়ে পড়ল। কিন্তু ওর চোখে ঘুম নেই, ও তো ওর ঘুমন্ত মায়াপরীকেই দেখে চলেছে একদৃষ্টিতে। মাথা খানিক ভার ভার অনুভব করে আস্তে চোখ খুলে তাকালো অনিমা। মাথা চেপে ধরে কোনোরকমে উঠে বসল ও। আশেপাশে তাকিয়ে কোথায় আছে বোঝার চেষ্টা করতে লাগলো। এরপর ধীরে ধীরে কালকে রাতের কথা মনে পড়ল ওর। হঠাৎ এভাবে ঘুমিয়ে কেন পড়েছিল সেটাই বুঝতে পারছে না ও। এসব ভেবে খাটে হেলান দিয়ে বসল। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে চোখ খুলে তাকাতেই আদ্রিয়ানকে সাথে সাথে চোখ বন্ধ ফেলল অনিমা। কারণ আদ্রিয়ান জাস্ট নীল একটা হাফ প্যান্ট পরে কাঁধে টাওয়েল ঝুলিয়ে চুল নাড়তে নাড়তে বেরিয়ে এসছে। অনিমা চোখ বন্ধ করেই রাগে গোজগোজ করে বলল, সিট, এভাবে কেউ বেরোয়? আদ্রিয়ান ভ্রু কুঁচকে একবার অনিমার দিকে একবার নিজের দিকে তাকালো। অনিমার এই আচরণের কারণটা বুঝতে পেরে আদ্রিয়ান টাওয়েলটা রেখে অনিমার সামনে গিয়ে বসে বলল, ইটস মাই বেডরুম, আর আমি যেভাবে ইচ্ছে থাকতে পারি, রাইট? অনিমা চোখ খুলে আদ্রিয়ানকে ওর সামনে দেখে একটু পিছিয়ে গেল, কিন্তু পেছনোর জায়গায় নেই। অনিমা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। কারণ আদ্রিয়ানের লোমহীন বুকেও বিন্দু বিন্দু পানি জমে আছে, চুল দেখে পানি বেয়ে সারা গায়ে পড়ছে। এইভাবে আদ্রিয়ানকে দেখে ওর দিকে তাকিয়ে থাকতে পারছে না ও। তাই বিড়বিড় করে বলল, অসভ্য লোক একটা। আদ্রিয়ান ভ্রু কুঁচকে বলল, কিছু বললে? আমাকে এখানে কেন নিয়ে এসছেন? আর কাল এসব বিয়ে, কাজী অফিস কি সব বকছিলেন? হ্যাঁ? আদ্রিয়ান অনিমার পাশ দিয়ে হাত রেখে ওর দিকে একটু ঝুঁকলো। অনিমা হকচকিয়ে একটু গুটিয়ে যেতেই আদ্রিয়ান হেসে বলল, ভেবেছিলাম তো বিয়েই করব, পরে ভাবলাম ব্যাপারটা বোরিং হয়ে যাবে। আর তুমিও রাজি নও বিয়েতে, তাই ভাবছি যতদিন তুমি রাজি না হবে আমরা দুজন বিয়ে ছাড়াই একসাথে থাকব। অনিমা অবাক বলল, মানে? আদ্রিয়ান অনিমার আরেকটু কাছে গিয়ে বলল, মানে লিভ ইন রিলেশনশিপ, ইউনো। দারুণ হবে না ব্যাপারটা? নতুন এক্সপেরিয়েন্স হবে কি বলো? এটুকু বলেই আদ্রিয়ান চোখ টিপ মারল। অনিমার চোখ দুটো বড় বড় হয়ে গেল। হার্ট বিট করতে করতে বেরিয়ে আসার উপক্রম। ও বোকাল মতো তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। লিভ ইন রিলেশনশিপ? লাইক সিরিয়াসলি? অনিমার ফেস রিয়াকশন দেখে আদ্রিয়ানের খুব হাসি পাচ্ছে। মেয়েটা ওর মজাও বোঝে না। হাসিটা চেপে রেখে অনিমাকে বলল, কি হলো বলো? ভালো হবে না? অনিমা বিরক্ত হয়ে বলল, মাথা খারাপ হয়ে গেছে আপনার? লিভ ইন রিলেশনশিপ এর মানে বোঝেন? আদ্রিয়ান অনিমার আরেকটু কাছে গিয়ে বলল, না বোঝার কি আছে? দুজন পরস্পর বিপরীত লিঙ্গের মানুষ যদি বিয়ে না করেই স্বামী স্ত্রীর মতো লাইফ লিড করে তাহলেই তাকে লিভ ইন রিলেশনশিপ বলে, রাইট? তুমি যখন বিয়ে করবেই না তখন এটাই বেটার অপশন না? অনিমা বিরক্ত হয়ে চোখ সরিয়ে নিয়ে বলল, লোকে ঠিকই বলে সেলিব্রিটিদের ক্যারেক্টার এরকমই হয়, সবগুলো অসভ্য। আদ্রিয়ান অনিমার একদম কাছে গিয়ে বলল, আমি কতটা অসভ্য সেটা সময় এলে বুঝিয়ে দেব। আপাতত কথাটা তুলে রাখলাম। অনিমার পেছানোর আর ন্যূনতম জায়গাও নেই। তাই একটু ইতস্তত করে বলল, একটু দূরে সরে বসুন প্লিজ। আদ্রিয়ান বুঝতে পেরেও অনিমাকে জ্বালাতে বলল, কেন? আমার আনিজি লাগছে। আদ্রিয়ান মুচকি হেসে সরে এলো অনিমার কাছ থেকে, তারপর ফোন স্ক্রোল করতে লাগলো। অনিমা মুখের ওপরে পড়া চুলগুলো কানে গুজে একটু সংকোচ নিয়ে বলল, ইয়ে, এভাবে হাফ অ্যাডাম হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? আদ্রিয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমার ইচ্ছে। অনিমা বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে বসে রইল। কিছু একটা মনে হতেই ও চমকে গিয়ে বলল, আচ্ছা এটা আপনার অ্যাপার্টমেন্ট? আদ্রিয়ান ফোন টিপতে টিপতেই বলল, না, এটার মালিক আমাকে ফ্রি সার্ভিস দিচ্ছে। অনিমা একটা মুখ ভেঙচি দিল। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার স্কুটি কোথায়? বিক্রি করে দিয়েছি। আসলে পকেটে টাকা নেই। ওটা বেচে যা পেয়েছি সেটা দিয়ে মাসখানেক চলে যাবে। অনিমা এবার খুব বিরক্ত হয়ে বলল, আপনি কি সোজাভাবে কথা বলতে পারেন না? আদ্রিয়ান এবার মোবাইল থেকে চোখ সরিয়ে বলল, আমার কি দোষ? তুমি প্রশ্নগুলোই এমন করো। এবার এসব আউলফাউল প্রশ্ন করা বন্ধ করে এক্সাক্টলি কি জানতে চাইছো বলো? অনিমা এবার মাথা নিচু করে হাত কচলাতে কচলাতে বলল, আচ্ছা কাল রাতে আপনি কোথায় ঘুমিয়েছেন?
আদ্রিয়ান এবার ফোনটা রেখে হেসে বলল, ওহ, তাহলে এটাই ম্যাডামের মূল প্রশ্ন? অনিমা মাথা নিচু করে আছে। আদ্রিয়ান হেসে দিয়ে বলল, আমি আমার বেড ছাড়া কোথায় ঘুমোবো? অনিমা একটা শুকনো ঢোক গিলে বলল, মানে আপনি আমার পাশে শুয়েছেন? আদ্রিয়ান ভ্রু কিঞ্চিত উঁচু করে মুচকি হেসে অনিমার দিকে তাকালো, অর্থাৎ হ্যাঁ তো। অনিমা চুপ করে আছে, আসলে কি বলবে বুঝতে পারছে না। অনিমার চেহারা দেখে আদ্রিয়ান হেসে দিয়ে বলল, আরে আমি সোফাতেই ঘুমিয়েছি, সো চিল। এটা শুনে অনিমা একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আদ্রিয়ান মুচকি হেসে আবার ফোনে মনোযোগ দিল। দুজনেই বেশ অনেকক্ষণ চুপ ছিল। হঠাৎ করেই ওর রিকের কথা মনে পড়ল। রিক তো বলেছিল আজ ওকে নিয়ে যেতে আসবে। এরপর যদি এসে ওকে না পায়, আর যদি এটা জানতে পারে যে ও আদ্রিয়ানের কাছে আছে, তাহলে তাহলে তো ওরা আদ্রিয়ানকে মেরে ফেলবে। আর এসব জেনেও অনিমা এভাবে বসে আদ্রিয়ানের সাথে স্বাভাবিকভাবে কথা বলছে। আদ্রিয়ান জানে না অনিমা আদ্রিয়ানের জন্যে কত বড় বিপদ, কিন্তু অনিমা তো জানে। তাহলে ও কি করে এই ভুলটা করছে? না, আদ্রিয়ানকে বাঁচাতে ও স্বেচ্ছায় ওই নরকে ফিরে যেতেও রাজি আছে। ওর যতই কষ্ট হোক আদ্রিয়ান তো ভালো থাকবে। অনিমা উঠে দাঁড়িয়ে বলল, আমি আমার ফ্ল্যাটে যাব। আদ্রিয়ান ফোনে চোখ রেখেই স্বাভাবিক ভঙ্গিতে বলল, যতদিন না তুমি আমাকে সবটা ক্লিয়ার করে বলছো আমি তোমাকে কোথাও যেতে দিচ্ছি না। সবটা জেনে তারপর ঠিক করব যে যেতে দেব নাকি নিজের কাছে আটকে রাখবো। অনিমা একটা শ্বাস নিয়ে নিজেকে শক্ত করার চেষ্টা করল। আদ্রিয়ানের ভালোর জন্যেই এখন ওকে আদ্রিয়ানের সাথে রুড হতেই হবে। অনিমা আদ্রিয়ানের দিকে রেগে তাকিয়ে চেঁচিয়ে বলল, কি পেয়েছেন কি আপনি? হ্যাঁ, যা ইচ্ছে হবে তাই করবেন? কোন অধিকারে এতটা জোর খাটাচ্ছেন আমার উপর? কে হন আপনি আমার যে আপনাকে সবটা বলতে হবে? আমার যা ইচ্ছে হবে আমি করব, যেখানে ইচ্ছে হবে সেখানে যাব। এসব নিয়ে কথা বলারা। এটুকু বলে আদ্রিয়ানের দিকে তাকিয়ে আঁতকে উঠল অনিমা। আদ্রিয়ানের চোখ লালচে হয়ে গেছে, হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে, হাতের রগগুলো ফুলে উঠেছে। অনিমা বেশ ভয় পেয়ে গেলেও সেই ভয়কে পাত্তা না দিয়ে নিজেকে স্বাভাবিক রেখে বলল, সো আমার বিষয়ে নাক গলানোটা বন্ধ করুন। আর নেক্সট টাইম আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবেন না, আপনার কোনো অধিকার নেই এসব করার। এটুকু বলে অনিমা চলে যেতে নিলেই আদ্রিয়ান একটানে ওকে নিজের কাছে নিয়ে এলো। এরপর দাঁতে দাঁতে চেপে বলল, তাহলে কার অধিকার আছে ওই রিক চৌধুরীর? অনিমা চমকে গেল আদ্রিয়ানের কথায়। কালকে তো শুধু আদ্রিয়ান রিকের গলার আওয়াজ শুনেছে, অদ্ভুতভাবে কোনো প্রশ্নও করেনি ওকে। কিন্তু নাম কি করে জানলো? অনিমাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে আদ্রিয়ান বলল, কি ভাবছো? আমি কি করে জানলাম তাই তো? অনিমা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান অনিমাকে আরেকটু নিজের দিকে টেনে নিয়ে বলল, আমার নজর থেকে কিচ্ছু এড়ায় না। সেদিন রাতে ও এসছিল না তোমার ফ্ল্যাটে? অনিমা নিচের দিকে তাকিয়ে আছে। আদ্রিয়ান শক্ত কণ্ঠে বলল, কি সম্পর্ক ওর সাথে তোমার? ওসব কথা কেন বলছিল তোমাকে? অনিমা কিছু না বলে ছলছলে চোখে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান ধমকি দিয়ে বলল, বলো, কেন আসে ও তোমার কাছে? অনিমা নিজেকে সামলে আদ্রিয়ানের চোখে চোখ রেখে চড়া গলায় বলল, বললাম না এসব আমার পার্সোনাল ব্যাপার। আপনাকে বলতে বাধ্য নই আমি। আপনার সাথে আমার কোনো সম্পর্কই সম্ভব নয়। আমাদের দুজনের লাইফস্টাইল, স্ট্যাটাস সব আলাদা। সো স্টে অ্যাওয়ে ফ্রম মি এন্ড লেট মি গো প্লিজ। অনিমার কথায় আদ্রিয়ানের রাগ আরও বেড়ে গেল। অনিমার দুই বাহু চেপে ধরে বলল, তাহলে প্রথমেই কেন দূরে সরিয়ে দেওনি? কেন এসছিলে এত কাছে? কেন বন্ধুত্ব করছিলে আমার সাথে? তখন এসব মনে ছিল না? অনিমা নিজের চোখের জল আটকানোর চেষ্টা করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, না ছিল না, কিছু সময়ের জন্যে আবেগে ভেসে গেছিলাম, বাস্তবতা বুঝতে পারিনি। আদ্রিয়ান রাগে আগুন হয়ে বলল, ও তা এখন তোমাকে বাস্তবতা কে বোঝালো? রিক চৌধুরী? অনিমা আদ্রিয়ানকে নিজের থেকে সরিয়ে দিয়ে বলল, হ্যাঁ, উনিই বুঝিয়েছেন। আমার আসল জায়গা কি সেটা উনিই দেখিয়ে দিয়েছেন আমাকে। এটুকু বলে অনিমা চলে যেতে নিলেই আদ্রিয়ান অনিমার হাত ধরে একটানে বেডে ফেলে দিল। অনিমা অবাক হয়ে তাকাতেই আদ্রিয়ান অনিমার কাছে এসে ওর গালে হাত রেখে বলল,
এবার আমি তোমাকে তোমার আসল জায়গা দেখাবো। এটুকু বলে উঠে গিয়ে ড্রয়ার থেকে দড়ি বের করে নিয়ে এলো আদ্রিয়ান। অনিমা আদ্রিয়ানের চোখ মুখ দেখেই ভয়ে একটু পিছিয়ে গেল। আদ্রিয়ান অনিমার কাছে যেতেই অনিমা বলল, আদ্রিয়ান আপ। আর কিছু বলার আগেই আদ্রিয়ান অনিমার হাত পা বেঁধে দিল। অনিমা রেগে গিয়ে বলল, কেন করছেন এরকম? কি চান আপনি? আদ্রিয়ান কঠিন গলায় বলল, তোমাকে উত্তর দিতে বাধ্য নই আমি। তোমার যেটা ইচ্ছে হয়েছে করেছো, এবার আমার যেটা ইচ্ছে হবে সেটাই করব। অনিমা এবার আর কান্নাটা আটকে রাখতে পারল না। অনিমা কেঁদে দিয়ে বলল, প্লিজ আমার কথাটা শুনুন। আদ্রিয়ান অনিমার আর কোনো কথা না শুনে রুমাল দিয়ে ওর মুখও বেঁধে দিল। অনিমা করুণ চোখে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ানেরও খারাপ লাগছে অনিমাকে এভাবে দেখে, কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে রুম লক করে হনহনিয়ে চলে গেল ওখান থেকে। কি ভাবছে কি মেয়েটা? ও মুখে যা বলে সেটাই মেনে নেবে? আদ্রিয়ান তো অনিমার চোখ দেখেই ওর মনের কথা পড়তে পারে। ও জানে অনিমা যা বলছে সব বাধ্য হয়ে বলছে। সবার ভালোর জন্যে অনিমা নিজে ওই বিপদে নিজেকে জড়াতে চাইলেও আদ্রিয়ান অনিমাকে ওই বিপদে ছেড়ে দিতে পারবে না। এতে যদি ওকে নিজের কাছে আটকে রাখতে হয় তো ও সেটাই করবে। আর অনিমা ওভাবেই খাটে বসে চোখের জল ফেলে যাচ্ছে। আদ্রিয়ান তো কিছুতেই বুঝতে চাইছে না, কি করে আদ্রিয়ানকে বাঁচাবে ও? কি করে? রিকের নিজের রুমে এসে সবকিছু ভাঙচুর করে চলেছে। রাগে সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে ইচ্ছে করছে ওর। কাল রাত থেকেই অনিমার ফোন বন্ধ পেয়ে এমনিতেই মাথা গরম ছিল। তাই সকালেই চলে গেছিল অনিমার ফ্ল্যাটে। ওখানে গিয়ে অনিমার ফ্ল্যাটে তালা দেখে ওর রাগ আরো বেড়ে গেল। শুক্রবার নিশ্চয়ই অফিসে যায়নি তাহলে। এরপর সারাদিন অনিমাকে সারা শহরে লোক লাগিয়ে খুঁজেছে, কিন্তু কোনো খোঁজ পায়নি। মোবাইল ট্রেস করেও কোনো হদিস পায়নি। একটা লোক এসে ভয়ে ভয়ে বলল, ভাই আসবো? রিক রাগে গোজগোজ করে বলল, কাজের কথা বল। ভাই এদিকে আজ সারাদিন কোথাও দেখা যায়নি। রিক হাতের ইশারায় যেতে বললেই লোকটা চলে গেল। রিক রাগে আগুন হয়ে একটা সপি ছাছাড় মেরে ভেঙে ফেলল। এতক্ষণ সন্দেহ করলেও রিক এবার নিশ্চিত যে অনিমা আদ্রিয়ানের কাছেই আছে। রিক জোরে গর্জন করে উঠল, তারপর রাগে ফুঁসতে ফুঁসতে বলল, কাজটা তুমি ঠিক করনি বেইবি। আমার সাথে বিট্রে করার পরিণাম কতটা ভয়ঙ্কর সেটা এবার বুঝবে। আর আদ্রিয়ান আবরার জোহাইয়ের তুমি নিজেও জানো না তুমি কার সাথে পাঙ্গা নিয়েছো। এবার মরার জন্যে তৈরি হও। এসব বলে আবার ভাঙচুর শুরু করল রিক। কবির শেখ হন্তদন্ত হয়ে রিকের রুমে এসে রিককে থামিয়ে বলল, বাবাই কি করছো কি? মাথা ঠান্ডা করো। রিক কবির শেখকে ঝাড়া দিতে সরিয়ে বলল, চুপ করো মামা। তোমার জন্যেই সব হলো, সব তোমার জন্যে হয়েছে। যদি সেদিনই ওই আদ্রিয়ানকে মেরে অনিমাকে আমার কাছে নিয়ে আসতাম তাহলে এসব হতো না। আজ ওই মেয়েটা আমার কাছেই থাকতো। কবির শেখ বিচলিত হয়ে বললেন, বাবাই আমার কথা। না, আমি আর কিচ্ছু শুনতে চাই না। ওদেরকে তো আমি খুঁজে বের করবই খুব তাড়াতাড়ি। তারপর আগে ওই মেয়ের সামনেই আদ্রিয়ানকে খুন করব, তারপর ওই মেয়েকে এমন শিক্ষা দেব ও ভাবতেও পারছে না। এটুকু বলে চলে গেল রিক। কবির শেখ বাঁকা হেসে বলল, বাহ বাহ, এবার খেলা জমবে। কথায় বলে না, এক বনে দুই সিংহ থাকতে পারে না। আর যদি থাকে তো শিকারীকে কষ্ট করে দুটো সিংহ মারতে হয় না। কারণ একটা সিংহকে মারার কাজ অপর সিংহ করে দেয়। এবার এই দুই সিংহের মধ্যে কোন সিংহ মরবে সেটা তো আমার জানা নেই, তবে যেই মরুক লাভ তো আমারই। তাই আমি এখন এই খেলায় হাত লাগাবো না, যেমন চলছে চলতে থাক। সময় এলে দেখা যাবে। সন্ধ্যায় আদ্রিয়ান রুমে এসে দেখল অনিমা উপর হয়ে ঘুমিয়ে আছে। 12টার দিকে এসে খাইয়ে দিয়ে গেছিল, আর কিছুই খায়নি মেয়েটা এখনো। আদ্রিয়ান সার্ভেন্টকে খাবার আনতে বলে অনিমার কাছে এসে বসল। উপর হয়ে শুয়ে থাকায় চুলগুলো মুখের ওপর পড়ে আছে। আদ্রিয়ান আলতো হাতে চুলগুলো সরিয়ে দিল। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আদ্রিয়ানের অনিমাকে এভাবে দেখতে ভালো লাগছে না। অনিমাকে কষ্ট দিতে চাইছে না ও, কিন্তু ও নিরুপায়। খাবার আসতেই অনিমার মাথায় হাত বুলিয়ে আলতো গলায় ডাকলো আদ্রিয়ান। আদ্রিয়ানের ডাকে চোখ খুলে তাকালো অনিমা। হাত পা মুখ সব বাঁধা, তাই উঠে বসতে কষ্ট হচ্ছে। আদ্রিয়ান নিজেই বসিয়ে দিল ওকে। অনিমা চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে।
আদ্রিয়ান অনিমার মুখ থেকে কাপড়টা নিচে নামিয়ে দিল। তারপর খাবারটা ওর দিকে বাড়িয়ে দিল। অনিমা কোনো টু শব্দ না করে চুপচাপ খেয়ে নিল। অনিমার এই নীরবতাও আদ্রিয়ানের বুকে ছুরি আঘাত করছে। আদ্রিয়ান অনিমাকে খাইয়ে দিয়ে প্লেট রেখে এসে দেখে অনিমা উপর হয়ে শুয়ে আবার কাঁদছে। আদ্রিয়ান অনিমার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে বলল, এভাবে কেঁদো না প্লিজ। প্রবলেমটা কোথায় বলবে তো? অনিমা কষ্ট করে উঠে বসে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, আপনি কেন বুঝছেন না আমায় যেতে হবে? আদ্রিয়ান অনিমার কাছে যেয়ে বলল, কেন? আমার কাছে থাকতে সমস্যা কোথায় তোমার? অনিমা চোখ বন্ধ করে একটা শ্বাস নিল। কি করে বলবে আদ্রিয়ানকে ও? আদ্রিয়ান তো কিছু বুঝতেই চাইছে না। অনিমাকে চুপ থাকতে দেখে আদ্রিয়ান ওকে নিজের সাথে মিশিয়ে ধরে বলল, কিসের শাস্তি দিচ্ছ আমাকে? কেন এমন করছো? কেন কেন পোড়াচ্ছ এভাবে? আমার দোষটা কোথায়? অনিমা এবার শব্দ কর কেঁদে দিল। ওকে এভাবে কাঁদতে দেখে আদ্রিয়ানের বুক ছ্যাঁতো করে উঠল। ও কিছু বলবে তার আগেই অনিমা বলল, প্লিজ বোঝার চেষ্টা করুন, প্লিজ। বুঝতেই তো চাইছি, বলো কি হয়েছে? আমি ঠিক নই আপনার জন্যে। ইনফ্যাক্ট আমি কারো জন্যেই ঠিক নই। কারণ আমি অশুভ, অভিশাপ আমি একটা। আমি যার জীবনে যাব তার জীবনটাই শেষ হয়ে যাবে, অভিশপ্ত হয়ে যাবে। প্লিজ আমাকে ছেড়ে দিন। অনেক কিছু হারিয়েছি আমি, আর হারানোর ক্ষমতা নেই আমার মধ্যে, প্লিজ। কথাটা শেষ করে আবারও কাঁদতে লাগলো ও। আদ্রিয়ান আলতো হাতে অনিমা চোখ মুছে দিয়ে বলল, তুমি যদি অশুভ, অভিশাপ হও তো শুভ আর আশীর্বাদ বলে কোনো শব্দই নেই পৃথিবীতে। আর যদি হও তাহলে তোমার কারণে সব অশুভ জিনিসও আমার কাছে শুভ। তোমার কারণে পাওয়া সব অভিশাপকেও আশীর্বাদে পরিণত করে নেব আমি। কিন্তু তুমি না থাকলে তো সবকিছুই আমার কাছে অশুভ, সব দোয়া অভিশাপ। তাই যে কোনো পরিস্থিতিতেই আই জাস্ট ওয়ান্ট ইউ হিয়ার। কেন? কেন চান আপনি আমাকে? কিসের এত প্রয়োজন আমাকে? আদ্রিয়ান অনিমাকে একদম নিজের কাছে টেনে নিল। ওদের মধ্যে কেবল 1 ইঞ্চির দূরত্ব আছে। আদ্রিয়ান একটা শ্বাস নিয়ে বলল, বিকজ আই লাভ ইউ। হ্যাঁ, ভালোবাসি আমি তোমাকে। নিজের সবটা দিয়ে ভালোবাসি। আমার নিঃশ্বাস তুমি, আমার অস্তিত্ব, আমার হৃদস্পন্দন সব তুমি। আর সেই ভালোবাসার জোরেই বলছি তোমাকে সব বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব আজ থেকে আমার। আর সেটা তুমি চাইলেও আর না চাইলেও। আর আমি তোমার ভাগ্য। তোমার ইচ্ছে না থাকলেও সেই ভাগ্যকে তোমায় মেনে নিতে হবে, তোমাকে আমার সাথেই থাকতে হবে। কারণ আমি তোমাকে ভালোবাসি। অনিমা স্তব্ধ হয়ে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। এটা প্রপোজ ছিল? ওর তো ভিলনদের থ্রেট মনে হলো। ফিল্মে, সিরিয়ালে, রিয়েল লাইফে কতজনকে লাভ কনফেশন করতে দেখেছে, কিন্তু এভাবে হাত পা বেঁধে হুমকি স্টাইলে কাউকে লাভ কনফেশন করতে এই প্রথম দেখলো। ওর জীবনটাই শুধু অদ্ভুত না, ওর জীবনে যেসব মানুষ আসে তারাও অদ্ভুত, একটু বেশি অদ্ভুত। একটা চৌকি টাইপ আসনে বসে আছেন মাদার। ওনার বৃদ্ধ চেহারায় কপালের রেখা আরো স্পষ্ট হয়ে উঠেছে আজ। আর নিচে ফ্লোরে আসাম করে বসে আছে আদ্রিয়ান, আদিব, আশিস, তীব্র, রাইমা, অরুমিতা আর স্নেহা। হ্যাঁ, আদিব, আশিস, রাইমা আর স্নেহাকেও কল করে ডেকে নিয়েছে ওরা। 7 জনই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে মাদারের দিকে। মাদার চিন্তিত কণ্ঠে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, অনিমা কোথায় এখন? আদ্রিয়ান একটা একটা শ্বাস ফেলে বলল, আমার একটা অ্যাপার্টমেন্টেই আছে। আসার আগে দেখে এসছি ঘুমোচ্ছে। আসলে রাতে স্লিপিং পিলস দিয়েছিলাম, তাই একটু বেশি সময় ঘুমোবে। মাদার কিছুক্ষণ চুপ করে কিছু একটা ভাবল, তারপর সবাইকে উদ্দেশ্য করে বলল, অনিমার অতীত জেনে তোমাদের কি লাভ? আদ্রিয়ান মাদারের পায়ের কাছেই বসে আছে। ও মাদারের কোলের ওপর হাত রেখে বলল, মাদার, ওর অতীত ওর বর্তমানের ওপর প্রভাব ফেলছে। এন্ড আই থিংক ওর অতীত ওর বর্তমানে ফিরে এসছে। যার কারণে ও শান্তিতে নিঃশ্বাসও নিতে পারছে না। পাশ থেকে তীব্র বলে উঠল, আপনি ঠিকই ভাবছেন, ওর পুরো অতীতটাই ওর বর্তমানে ফিরে এসছে। রিক, অর্ক, ওরা সবাই। এটা শুনে মাদার চমকে গিয়ে বললেন, কি? রিক চৌধুরী অনিমাকে খুঁজে পেয়ে গেছে? আদ্রিয়ান মাদারের হাত ধরে বলল, এই জন্যেই আমি সবটা জানতে চাইছি। কালকে রাতে ওকে পাগলের মতো ছটফট করতে দেখেছি আমি। ও
ওকে ওই কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য ওর অতীতটা জানা খুব দরকার মাদার। তাই সবটা বলুন, কি হয়েছিল আঙ্কেলের মৃত্যুর পর? মাদার এবার ওদের দিকে একবার তাকালেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমরা সবাই অনিমার খুব ভালো বন্ধু। আমার বিশ্বাস যে যদি কেউ ওকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে সেটা তোমরাই পারবে। আমি মোটামুটি সবটাই জানি। কারণ হাসান আমার ছেলের মতো ছিল, অনিমাকে নিয়ে প্রায় আসতো এখানে। অনিমার বাচ্চা খুব প্রিয় ছিল। জন্মের পর থেকে মায়ের স্নেহ পায়নি ও। হাসান ওকে খুব বেশি ভালোবেসে বড় করলেও ওকে তেমন একটা সময় দিতে পারত না। তাই হয়তো এই অনাথ বাচ্চাদের প্রতি ওর এত টান ছিল। আর এই আশ্রমের বাচ্চারাও ওকে খুব ভালোবাসতো। এভাবেই ওদের দিন ভালোই চলছিল। কিন্তু জিজাস হয়তো অন্য কিছুই চাইছিল। তাই হয়তো হাসানের মাথায় রঞ্জিত চৌধুরীকে এক্সপোজ করার ভূত চড়েছিল। রাইমা অবাক হয়ে বলল, মিনিস্টার রঞ্জিত চৌধুরী? হ্যাঁ, এমনিতে তো মিনিস্টার, কিন্তু ওনার পাপের শেষ নেই। সবার সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকে। আর হাসান সেই মুখোশটাই খুলতে চেয়েছিল। আর এটাই ওর কাল হলো। আশিস কৌতূহলী হয়ে বলল, কিন্তু এসবের সাথে অনিমা কি করে জড়ালো? সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে মাদারের দিকে, আর মাদার একটা দীর্ঘশ্বাস নিয়ে ওদেরকে সবটা বলতে শুরু করল। 7 বছর আগে। নিজের কেবিনে বসেই ফাইল রেডি করছেন হাসান কোতাল। বেশ কয়েকদিন ধরেই একটা আর্টিকেল নিয়ে কাজ করছেন উনি। এবারের আর্টিকেলটা সিক্রেটলি কমপ্লিট করছেন। ওনার কোম্পানির 5 জন সাংবাদিককে নিয়ে কাজ করছেন। একটু পর ওদেরকে নিয়ে মিটিং করতে হবে। ফাইলগুলো চেক করে একটা একটা শ্বাস ফেললেন হাসান কোতাল। জার্নালিজম ওনার কাছে শুধুমাত্র একটা পেশা নয়, বরং এটা ওনার সাধনা। উনি ওনার লক্ষ্যের খুব কাছেই। সব ঠিক থাকলে উনি শীঘ্রই সমাজের ভয়ঙ্কর এক পশুকে সবার সামনে তুলে ধরতে পারবেন। অনেক অনেক নিরীহ মানুষ রক্ষা পাবে এই নরপশুর হাত থেকে। এর মধ্যেই বাকি 5 জন চলে এলেন ওনার কেবিনে। আতাউর, মুশফিক, মিতা, শম্পা, ইলিয়াস। আতাউরের বয়স 45, মুশফিকের 33, ইলিয়াস আর শম্পার 30, মিতার 28। ইলিয়াস দরজায় নক করে বলল, মে উই কাম ইন স্যার? হাসান কোতাল ফাইল থেকে চোখ সরিয়ে বললেন, এসো। 5 জনেই এসে বসল। হাসান কোতাল ওদের দিকে তাকিয়ে বলল, যাকে যা যা তথ্য জোগাড় করতে বলেছিলাম রেডি হয়েছে। 5 জনেই একসুরে বলল, ইয়েস স্যার, ভেরি গুড। আমরা আমাদের আর্টিকেলটা কমপ্লিট করার প্রায় শেষের পথে। আমাদের অনেক দিনের পরিশ্রমের ফল এটা। এই পর্যন্ত ব্যাপারটা সিক্রেট ছিল, কিন্তু কোনোভাবে রঞ্জিত চৌধুরীর কানে খবরটা পৌঁছে গেছে। উনি আমাকে প্রথমে মোটা অঙ্কের টাকা অফার করেছিলেন। না করে দেওয়াতে প্রাণে মারার হুমকিও দিয়েছেন, বাট আমি কেয়ার করিনি। খবরটা কি করে লিক হলো আমি জানি না। আমার বিশ্বাস তোমাদের মধ্যে কেউ এরকমটা করেনি। তোমরা আমার খুব বিশ্বস্ত। তবে যাই হোক, আমি পিছিয়ে যাব না। আমার বিশ্বাস তোমরাও তোমাদের কর্তব্য থেকে পিছিয়ে আসবে না। আর আর্টিকেলটা আমাদের পেপারে ছাপার আগে, এন্ড নিউজ চ্যানেলে প্রোভোগুলো দেখানোর আগ পর্যন্ত আমরা থামবো না। গট ইট? সবাই একসাথে সম্মতি জানালো। এরপর ওনারা আর্টিকেলটার ব্যাপারে কিছুক্ষণ আলোচনা করার পর মিটিং শেষ করে ওদের 5 জনকে বিদায় দিয়ে চেয়ারে হেলান দিয়ে বসলেন হাসান কোতাল। উনি জানেন ওনার জীবন কতটা সংকটে আছে। ওনার সেটা নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু ওনার কিছু হয়ে গেলে ওনার মেয়ের কি হবে? মেয়েটার তো উনি ছাড়া কেউ নেই। এসব চিন্তা করে উনি বিড়বিড় করে বললেন, না, আমাকে কথা বলতে হবে ওর সাথে। একমাত্র ওর কাছেই আমি আমার মেয়েকে নিরাপদে রেখে যেতে পারবো। এটুকুই বলেই উনি বেরিয়ে পড়লেন সেই কাঙ্ক্ষিত লোকটার সাথে দেখা করার উদ্দেশ্যে। এদিকে মিস্টার রঞ্জিত ওনার পার্টির অফিসের মিটিং শেষ করে সবে নিজের চেম্বারে বসে রেস্ট করছেন। হঠাৎ করেই ওনার পিএ এসে বলল কেউ একজন ওনার সাথে দেখা করতে চান। উনি অনুমতি দিতেই একজন লোক এসে কেবিনে ঢুকল। লোকটাকে দেখেই বাঁকা হেসে মিস্টার রঞ্জিত বললেন, তো হাসান কোতাল ওনার আর্টিকেলের কাজ বন্ধ করে দিয়েছে তাই তো? লোকটা মাথা নিচু করে বলল, না স্যার, উনি তো ওনার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়েনি। উনি তো খুব তাড়াতাড়ি আর্টিকেলটা পাবলিশ করতে চাইছেন। এটা শোনার সাথে সাথেই রঞ্জিত চৌধুরীর চোয়াল শক্ত হয়ে গেল।
এত হুমকি ধমকি দেওয়ার পরেও একটুও ভয় নেই। কি করে থামাবে একে? লোকটা মাথা নিচু করে বলল, স্যার আমার টাকাটা। রঞ্জিত চৌধুরী বিরক্ত হয়ে ড্রয়ার থেকে একটা টাকার বান্ডিল বের করে লোকটার দিকে দিয়ে বলল, টাকা ঠিক মতো পেয়ে যাচ্ছ, খবরগুলোও যেন আমি ঠিক মতো পেয়ে যাই। লোকটা টাকা নিয়ে হেসে দিয়ে বলল, চিন্তা করবেন না স্যার, সব খবর সময়মতো পৌঁছে দেব আপনার কাছে। হ্যাঁ যাও এখন। লোকটা চলে যেতেই মিস্টার রঞ্জিত চিন্তায় মগ্ন হয়ে গেলেন। একটু পরেই কবির শেখ এসে বসলেন ওনার কেবিনে। কিন্তু মিস্টার রঞ্জিতের এই বিষয়ে কোনো খেয়াল নেই, উনি ওনার চিন্তায় মগ্ন। কবির শেখ একটা কাশি দিয়ে বললেন, এত কি ভাবছেন জিজু? মিস্টার রঞ্জিত কবির শেখের দিকে তাকিয়ে বললেন, ওই জার্নালিস্ট তো মানতেই চাইছে না। যদি ওই আর্টিকেল আর প্রভু যদি একবার পাবলিশড হয় তো বরবাদ হয়ে যাব আমি। আমার এতদিনের নাম, রেপুটেশন সব শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? কবির শেখ ভ্রু কুঁচকে বললেন, থামিয়ে দিন ওটাকে। কি করে? টাকার লোভ দেখালাম, লাভ হলো না। প্রাণের ভয় দেখিয়েছি, তাতেও লাভ হয়নি। আর কি করব? কবির শেখ এবার হেসে দিয়ে বলল, কাম অন জিজু, একটু এগিয়ে ভাবুন। প্রত্যেকটা মানুষেরই একটা ফুটবল জায়গা থাকে। আর হাসান কোতালেরও আছে। আমি সব খোঁজ খবর নিয়ে নিয়েছি। মিস্টার রঞ্জিত অবাক হয়ে বললেন, কি সেটা? কবির শেখ বাঁকা হাসি দিয়ে বললেন, ওনার একমাত্র মেয়ে অনিমা কোতাল এবার এইচএসসি দিয়ে ভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছে। একে মেয়ে, বয়স 17-র একটু ওপরে হবে। তো বুঝতেই পারছেন। এটা শুনে কবির শেখের দিকে তাকিয়ে হেসে দিলেন রঞ্জিত চৌধুরী। অর্থাৎ উনি বুঝে গেছেন ওনাকে কি করতে হবে। আর সেই হাসি দেখে কবির শেখও হেসে দিলেন। রাতে হাসান কোতাল বাড়িতে এসে ড্রয়িং রুমে ঢুকে সোফার দিকে তাকিয়ে নিজের অজান্তেই হেসে দিলেন। কারণ ওনার মেয়ে অনিমা এলোমেলোভাবে সোফায় ঘুমিয়ে আছে, বুকের ওপর বই রাখা। উনি বুঝতেই পারছেন যে ওনার জন্যে অপেক্ষা করতে করতে সোফায় শুয়ে বই পড়ছিল, আর পরে ওভাবেই ঘুমিয়ে পড়েছে। আস্তে করে বইটা সরিয়ে মেয়েটার কাছে বসে মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, মামনি ওঠো। অনিমা চোখ বুজেই ভ্রু কুঁচকে মোড়ামুড়ি দিল। হাসান কোতাল আবারও ডাকলো, কয়েকবার ডাকার পর চোখ ডলে উঠে বসল অনিমা। তাকিয়ে নিজের আব্বুকে দেখেই মিষ্টি একটা হাসি দিল। এই হাসিটাই ওনার সব ক্লান্তি দূর করে দেওয়ার জন্যে যথেষ্ট। উনি মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, তোমাকে না বলেছি মামুনি যে আমার জন্যে রাত জেগে অপেক্ষা করবে না? খেয়ে শুয়ে পড়বে? অনিমা একটা হাই তুলে ঘুমোজড়ানো কণ্ঠে বলল, তুমি খাইয়ে না দিলে খেতে ইচ্ছে করে না তো। হাসান কোতাল হালকা হেসে বললেন, কিন্তু আমি যখন থাকবো না তখন কি করবে? আমি তো আর সারা জীবন থাকবো না তোমার সাথে। অনিমার ঘুম নিমেষেই উবে গেল, রেগে গিয়ে বলল, আব্বু, তুমি সবসময় এরকম বলো। তুমি জানো আমার এসব শুনতে ভালো লাগে না। বলেই সোফায় আসাম করে বসে মুখ ঘুরিয়ে রাখলো অনিমা। হাসান কোতাল অনিমার পাশে বসে বললেন, আমার মামুনি রাগ করেছে আমার ওপর? অনিমা ঘুরে হাসান কোতালকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো বলল, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না আব্বু। আম্মু তো আমাকে পৃথিবীতে আনার কাজ সেরেই আমাকে ফেলে চলে গেছে, তুমি যেও না প্লিজ। হাসান কোতাল মনে মনে কষ্ট পেলেও মুখে হাসি টেনে বললেন, পাগলি মেয়ে, সবাই কি সারা জীবন বেঁচে থাকে নাকি? আর তাছাড়াও বিয়ের পর তো আর আমার সাথে থাকতে পারবে না। তখন তো শ্বশুর বাড়ি থাকতে হবে। অনিমা হাসান কোতালকে ছেড়ে দিয়ে ভ্রু কুঁচকে বলল, বিয়ে? আমি কোনো বিয়ে ঠিয়ে করছি না। হাসান কোতাল অবাক হয়ে বললেন, এমা এটা কেমন কথা? অনিমা মুখ ফুলিয়ে বলল, হ্যাঁ আমি বিয়ে করব না। কারণ আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। হাসান কোতোয়াল চিন্তিত মুখ করে বললেন, কিন্তু আমার তো অনেক দিনের শখ নিজের মেয়ে জামাই দেখার। সেই শখ পূরণ করবে না তুমি? অনিমা এটা শুনে দাঁত দিয়ে নখ কেটে কিছুক্ষণ ভাবল, তারপর মুখে হাসি টেনে বলল, আইডিয়া। ঘর জামাই নিয়ে আসবে, তাহলেই প্রবলেম সলভব। মেয়ের কথা শুনে বিষম খেলেন হাসান কোতাল। শেষে কি না ঘর জামাই? তবুও নিজেকে সামলে বললেন, ঘর জামাই? অনিমা হেসে বলল, হ্যাঁ ঘর জামাই। যদি বিয়ে দিতে চাও তাহলে সেটাই করতে হবে, নইলে বিয়ে ক্যান্সেল, ব্যাস। হাসান কোতাল হেসে বললেন,
আচ্ছা ঠিক আছে, এবার চলো, খেতে হবে তো। এরপর খাবার বেড়ে হাসান কোতাল অনিমাকে খাইয়ে দিতে লাগলেন। খাওয়াতে খাওয়াতে উনি বললেন, খেয়ে চুপচাপ ঘুমিয়ে পড়বে ওকে। অনিমা চিবোতে চিবোতে বলল, পড়া আছে তো, আমার পড়বে হবে। এখন আর না, অনেক রাত হয়েছে, আবার কাল সকালে পড়ো। আরে আমাকে আমার পিএডব্লিউ সাবজেক্টটা পেতে হবে তো, যাতে তোমার মতো বেস্ট জার্নালিস্ট হতে পারি। অবশ্যই পারবে, বাট আগে সুস্থ থাকতে হবে, রাইট? অনিমা মাথা নাড়ল। অনিমাকে খাইয়ে আর নিজে খেয়ে হাসান কোতাল অনিমার মাথায় হাত বুলিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিল। হঠাৎ করেই ওনার ফোনে কল এলো। ফোনটা নিয়ে ব্যালকনিতে গিয়ে রিসিভ করতেই ওপাশ থেকে রঞ্জিত চৌধুরী বলল, কেমন আছেন মিস্টার কোতাল? হাসান কোতাল গম্ভীর কণ্ঠে বললেন, কেন ফোন করেছেন? তো কি ঠিক করলেন? আর্টিকেলটা ছাপবেনি? আমি আমার সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছি। টাকার লোভ বা মারার হুমকি কোনোটাই কাজ করবে না আমার ওপর। এবার মিস্টার রঞ্জিত বাঁকা হেসে বললেন, শুনলাম আপনার একটা মেয়ে আছে, এই 17-18 বয়সের। হাসান কোতাল হালকা চমকে উঠলেন, তবুও শক্ত গলায় বললেন, কি বলতে চাইছেন? মিস্টার রঞ্জিত হেসে বললেন, তেমন কিছুই না। আজকাল দিনকাল তো এমনিতেই খুব খারাপ যাচ্ছে, এখন ধরুন যদি রাস্তায় বেরোলে মেয়েটার সাথে উল্টোপাল্টা কিছু হয়ে যায়, তখন আপনারই খবরের ফ্রন্ট পেজে আপনারই মেয়ের খবর ছাপতে পারবেন তো? হাসান কোতাল এবার রেগে গিয়ে বললেন, মিস্টার চৌধুরী, ঝামেলাটা আপনার আমার মধ্যে। আমার মেয়ে আপনার কিচ্ছু করেনি, তাই ওকে এর মধ্যে টানবেন না। সে তো আমিও আপনার কিছু করিনি, তাহলে আপনি কেন আমার পেছনে পড়েছেন? কারণ আপনাদের মতো কিটেরা এই দেশটাকে শেষ করে দিচ্ছে, আর তাই। হাসান কোতালকে বলতে না দিয়ে মিস্টার রঞ্জিত বললেন, রাখুন আপনার জ্ঞানের কথা। যদি নিজের মেয়েকে বাঁচাতে চান তো ওই প্রমাণগুলো আমাদের দিয়ে দিন, আর আর্টিকেলের কথা ভুলে যান। নয়তো জাস্ট এক রাতের জন্যে যদি আমার ছেলেরা আপনার মেয়েকে তুলে নিয়ে আসে না, তাহলে পরের দিন সকালের ব্রেকিং নিউজ হয়ে যাবে আপনার মেয়ে। হাসান কোতাল কঠোর গলায় বলল, এবার তো আর্টিকেল আমি অবশ্যই পাবলিশ করব। আর আমার মেয়েকে কি করে নিরাপদে রাখতে হবে আমি জানি সেটা। এটা শুনে মিস্টার রঞ্জিত রেগে গিয়ে বলল, অনেক বড় ভুল করলে এই ভুলের মাসুল তোমার মেয়েকেই দিতে হবে কিন্তু। হাসান কোতাল ওনার কেবিনে গম্ভীর মুখ করে বসে আছে, আর তার সামনে তার টিমের 4 জন বসে আছেন। হ্যাঁ, 4 জন, কারণ গতকাল সকালেই মিতার লাশ পাওয়া গেছে। গত পরশু ও রঞ্জিত চৌধুরীর এক গোডাউনে স্মাগলিং এর কিছু ছবি তুলতে গেছিল, কিন্তু আর ফিরে আসেনি। ফিরে এসছে কাল সকালে, তাও লাশ হয়ে। প্রাথমিক পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী গ্যাংরেপ করে তারপর গলা কেটে মার্ডার করা হয়েছে। হাসান কোতায়াল 4 জনের দিকে তাকিয়ে বলল, মিতার মৃত্যুটা সত্যিই মর্মান্তিক আর দুঃখজনক ছিল। মিতা ওখানে সিক্রেটলি ছবি তুলতে যাচ্ছে সেটা শুধুমাত্র আমরা 6 জন জানতাম। এটা ওদের জানার কথা ছিল না, যদি না ভেতরের কেউ ইনফরমেশনটা লিক করে থাকে। ইলিয়াস অবাক হয়ে বলল, কিন্তু স্যার আমাদের মধ্যে কেউ এরকমটা কেন করবে? মুশফিক ও সাই দিয়ে বলল, হ্যাঁ স্যার, আমরা কেন নিউজটা লিক করব? হাসান কোতাল একটা নিঃশ্বাস ফেলে বলল, করার অনেক কারণ থাকতে পারে। তবে একটা কথা মনে রেখো, অর্থ আর ক্ষমতার লোভে মির্জাফর সিরাজউদ্দৌলার সাথে প্রতারণা করেছিল। এতে সিরাজউদ্দৌল্লাহ মারা গেলেও মির্জাফরের অন্তিম পরিণামটাও জানো নিশ্চয়ই। সবাই চুপ করে আছে। হাসান কোতাল একটা শ্বাস ফেলে বললেন, তবে যাই হোক, দেশের জন্যে সমাজের ভালোর জন্যে ওর প্রাণ দিয়েছে। আর তাই এবার আমরা আমাদের মিশন যেকোনো মূল্যেই কমপ্লিট করব। মিতার ত্যাগকে আমরা ছোট করে দেখতে পারি না। রাইট গাইস? শম্পা চিন্তিত গলায় বলল, কিন্তু স্যার মিতা যেই ছবিগুলো তুলতে গিয়েছিল ওগুলো ছাড়া তো আমাদের আর্টিকেলটা অসম্পূর্ণ থেকে যাবে। হাসান কোতাল গম্ভীর মুখে বললেন, সেটা আমি বুঝে নেব, বাদ যাকে যা কাজ দিয়েছি কমপ্লিট করো। পরশু সকালে নিউজপেপারের ফ্রন্ট পেজে রঞ্জিত চৌধুরীর আসল চেহারা সবাই দেখবে। আতাউর অবাক হয়ে বলল, স্যার পরশুই? হাসান কোতাল সবার দিকে তাকিয়ে বলল, যদি কারো ভয় থাকে তাহলে সে পিছিয়ে যেতেই পারো। মিতার মৃত্যুর পর আমি আর কাউকে জোর করে রাখব না। সবাই একসাথে বলল, নো স্যার, উই অল আর রেডি। হাসান কোতাল হালকা হেসে বললেন, ভেরি গুড, গো টু ইউর ওয়ার্ক। ওকে। ইয়েস স্যার।
বলেই সবাই চলে গেল। হাসান কোতাল একটা শ্বাস নিলেন। মিতা মারা যাওয়ার আগেই ওনার ফোনে ছবিগুলো পাঠিয়ে দিয়েছে। কিন্তু এই চারজনের সামনে কিছু বলেননি, কারণ উনি বুঝতে পারছেন এই চারজনের মধ্যেই কেউ নিউজ লিক করছে। মানুষ কতটা স্বার্থপর! কিন্তু এই স্বার্থপর পৃথিবীতে ওনার মেয়েটাকে কি করে একা ফেলে যাবেন সেটাই ভাবছেন উনি। ক্লাবে লাউড মিউজিক চলছে, সেই মিউজিকের তালে তালে একটা মেয়ের সাথে ডান্স করছে রিক চৌধুরীর। এটা ওর নিত্যদিনের কাজ। ডান্স করতে করতে এক পর্যায়ে রিক মেয়েটার কোমর জড়ানো অবস্থায় বলল, ওয়েট সুইট হার্ট, আমি আসছি একটু। মেয়েটা রিকের গলা জড়িয়ে ধরে নেকা কণ্ঠে বলল, সিউর বেইবি। রিক মেয়েটার গালে একটা কিস করে বাই বলে ছাড়িয়ে চলে গেল ওর বন্ধুদের কাছে। বন্ধুদের কাছে গিয়ে একটা হাসি দিয়ে হাইফাইভ করলো একজনের সাথে। ওদের মধ্যে একজন বলল, তোরই লাক ভাই, আমারা নিজে থেকে মেয়েদের কাছে গিয়েও লাইন পাই না, আর তুই ক্লাবে এসে দাঁড়ালে মেয়েরা লাইন দাঁড়ানোর জায়গাও পায় না। রিক বাঁকা হেসে ড্রিঙ্কের গ্লাসে ওয়াইন ঢালতে ঢালতে বলল, সবাই রিক চৌধুরী হয় না। বা পাশে দাঁড়িয়ে থাকা একজন বলল, তবে একদিন একটা মেয়ের কাছে গেলে দ্বিতীয়বার সেই মেয়ের ধারেপারেও যাস না, এটা কোন থিওরি? রিক গ্লাসে চুমুক দিয়ে বলল, এসব সস্তা জিনিস একদিনের ব্যবহারেরই যজ্ঞ। দেখছিস না, স্কিনে ঘষা মারলে 1 সেন্টিমিটার পর্যন্ত মেকআপই পাবি, আর হাত বাড়ানোর আগেই চলে আসে ধরা দিতে। এরা সস্তা ছাড়া আর কি? সাচা চিপ গার্ল। এদের নিয়ে আমি জাস্ট টাইম পাস করি, নাথিং ইলস। ওর বন্ধু এবার হেসে দিয়ে বলল, আচ্ছা তাহলে বিয়ের পর কি করবি? বিয়ের পর তো একটা মেয়েকে নিয়েই সারা জীবন থাকতে হবে। রিক গ্লাসটা টেবলে রেখে বলল, বিয়ে টিয়ে নিয়ে ভাবিনি, বাদ যদি কখনো করি এসব সস্তা জিনিসকে করব না। ওদের মধ্যে একজন অবাক হয়ে বলল, এত হট হট দামি ড্রেসআপের মেয়েদের তোর সস্তা মনে হয়? তো মামু, এক্সপেন্সিভ মেয়ের ডেফিনেশনটা বলবে একটু? রিক টেবিলে উঠে বসে আলসেমি ঝেড়ে বলল, যাকে দেখেই আমার চোখ আটকে যাবে। এসব মেকআপ সুন্দরী হবে না, ন্যাচারাল বিউটি থাকবে। নট অনলি দ্যাট, সে এইসব মেয়েদের মতো এত সহজেই আমার হাতে ধরা দিতে চাইবে না। সি হ্যাশ টু হ্যাশ হার ওন পার্সোনালিটি। সবার থেকে আলাদা হবে। ওরা সবাই অবাক। কোনো মেয়েকে দেখে রিক চৌধুরীর চোখ আটকে যাবে, আবার রিক চৌধুরীকে ধরা দিতেও চাইবে না? এও সম্ভব? সবাই একসাথে বলল, এমন জিনিস কোথায় পাবি ভাই? রিক হালকা হেসে গ্লাসে চুমুক দিয়ে বলল, কোথাও তো থাকা উচিত। কিন্তু হ্যাঁ, অ্যাট লাস্ট তাকে আমার হাতের পুতুল হয়েই থাকতে হবে। না হলে রিক চৌধুরীর হিংস্রতার পরিচয়ও প্রতি মিনিটে মিনিটে পাবে। সবাই একে অপরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল, অর্থাৎ এ বড় আজব বস্তু। আর ওর নজরে যদি সত্যি ওরকম কোনো মেয়ে পড়ে যায়, তাহলে সেই মেয়ের কপালে দুঃখ আছে, কিন্তু আদৌ কি এমন মেয়ে আছে কোথাও? অনিমা অনাথ আশ্রমে বাচ্চাদের সাথে মজা করে খেলে যাচ্ছে। কোচিং ক্লাস শেষ করেই এখানে বাচ্চাদের সাথে সময় কাটাতে এসছে। খেলতে থাকা অবস্থায় ওকেও একটা বাচ্চা লাগছে। খেলার মাঝখানে হঠাৎ ওর কাঁধে কেউ হাত রাখলো। অনিমা পেছনে তাকিয়ে দেখল মাদার দাঁড়িয়ে আছে। মাদারকে দেখেই হেসে জড়িয়ে ধরল, মাদারও ওকে জড়িয়ে ধরল। অনিমা মাদারকে ছেড়ে দিয়ে ওনার গাল টেনে বলল, কেমন আছো আমার সুইট, কিউট, এভার গ্রিন বারবি ডল? মাদার অনিমার কান টেনে ধরল। অনিমা এক চোখে বুজে বলল, আহ মাদার, লাগছে তো আমার। মাদার অনিমার কান ছাড়তেই ও মুখ ফুলিয়ে কান ডলতে লাগলো। মাদার ওর পিঠে একটা চাপড় মেরে বলল, ফাজিল মেয়ে, বেশি দুষ্টু হয়ে গেছো আজকাল। অনিমা হেসে ওর শার্টের কলার সেট করে বলল, হামতো এসাই হ্যাঁ ভাইয়া, ও সরি সরি মাইয়া। মাদার হেসে দিল অনিমার কথায়, আর অনিমাও হেসে দিল। এরপর আরো কিছুক্ষণ বাচ্চাদের সাথে খেলে আর মাদারের সাথে গল্প করে সন্ধ্যার দিকে ফিরে এলো ও। বাড়ি দেখলো হাসান কোতাল একমনে ল্যাপটপে কাজ করে চলেছে। অনিমা মুচকি হেসে পা টিপে টিপে হাসান কোতালকে পেছনে গিয়ে ভাউ বলল। হাসান কোতাল আগেই দেখে নিয়েছেন অনিমাকে, তবুও মেয়েকে আনন্দ দিতে ভয় পাওয়ার ভান করে বললেন, বাপরে মামুনি, তুমি তো ভয় পাইয়ে দিয়েছো আমাকে। অনিমা হেসে দিয়ে সোফায় বসে বলল, আমি জানি তুমি একটুও ভয় পাওনি। সাচে পোর একটর। হাসান কোতাল ল্যাপটপটা রেখে বলল, সেই অ্যাক্টিং এ যদি ভালো হতাম তো এতদিনে শাহরুখ খান হয়ে যেতাম।
অনিমা একটু এক্সাইটেড হয়ে বলল, এক্সাক্টলি। ইউ নো হোয়াট আব্বু, তুমি না সেই হ্যান্ডসাম আছো। ক্লিন সেভে কি কিউট লাগে তোমাকে। এই বয়সে অনেকেই পেট মোটা হয়ে যায়, কিন্তু তোমার হয়নি। নো রিঙ্কেলস, যদিও দুই একটা চুল পেকে গেছে, ও ব্যাপার না। তুমি চাইলে তোমাকে আনমেরিড মেয়েরাও রাজি হয়ে যাবে। হাসান কোতাল হেসে দিয়ে বলল, তো কি বলো, বিয়ে করে ফেলি? অনিমা সোজা হয়ে বসে বলল, না বাবা থাক, নইলে আমার আম্মুর ভূত এসে তোমার ঘাড় মটকে দেবে। হাসান কোতাল এবার শব্দ করে হেসে দিয়ে বললেন, যাও ফ্রেশ হয়ে এসো, আমি স্ন্যাক্স আর চা করছি। আমি করছি, তুমি বসো। না মা, তুমি ক্লান্ত হয়ে এসছো, রেস্ট করো। অনিমা মুখ ফুলিয়ে বলল, সে তো তুমিও এসছো। হাসান কোতাল হেসে মেয়েকে এক হাতে জড়িয়ে ধরে বললেন, আমি থাকতে আমার মেয়ে কেন কষ্ট করবে? অনিমা মুখ তুলে হাসান কোতালের দিকে তাকিয়ে বলল, একই কথা তো আমিও বলতে পারি। হাসান কোতাল অনিমার নাক টেনে বলল, আমি বড় তাই। অনিমা উঠে দাঁড়িয়ে বলল, তোমার সাথে কথায় পারবো না। বলে রুমে চলে গেল ফ্রেশ হতে। হাসান কোতালও চলে গেলেন কিচেনে। রাতের বেলা হাসান কোতালে সোফায় বসে কাজ করছেন, হঠাৎ ফোন বেজে উঠল। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে রঞ্জিত চৌধুরী বললেন, মিস্টার কোতাল, আমি শেষবারের মতো আপনাকে বলছি, থেমে যান। হাসান কোতাল বুঝতে পারলেন এটা রঞ্জিত চৌধুরী, তাই একটা শ্বাস ফেলে বললেন, আমি থেমে যাওয়ার মানুষ নই। যেটা একবার করব বলে ঠিক করি সেটা করেই ছাড়ি। মৃত্যু ছাড়া কোনো কিছুই আমাকে থামাতে পারবে না। মিস্টার রঞ্জিত রাগে গোজগোজ করে বললেন, ঠিক আছে তাহলে মৃত্যুর জন্যে তৈরি হয়ে যান। একটা কথা মনে রাখবেন, ওই আর্টিকেল আমি পাবলিশড হতে দেব না। হাসান কোতাল শক্ত গলায় বললেন, আমি তৈরি আছি। প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক সেকেন্ড মৃত্যুর জন্যে তৈরি আছি আমি। আপনি যা পারেন করুন। মিস্টার রঞ্জিত টেবিলে বাড়ি মেরে বলল, ভুল করছো হাসান। নিজে তো মরবেই, নিজের মেয়ের জীবনটাও শেষ করে দেবে তুমি। আমার রোষের শিকার কিন্তু তোমার মেয়েও হবে। হাসান কোতালের মনের ভেতর আশঙ্কা বাসা বাঁধলেও উনি নিজেকে শক্ত করে বলল, আমার মেয়ের সুরক্ষার ব্যবস্থা আমি করেই গেছি। দেখো হাসান, আমি চাই না তোমার কোনো ক্ষতি করতে, বাধ্য করো না আমায়। মরবে কিন্তু। হাসান কোতাল মলিন হেসে বললেন, মরার জন্যে তৈরি আছি আমি, কিন্তু পিছিয়ে যাব না। অল দ্য বেস্ট। এটুকু বলেই ফোন কেটে দিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল হাসান কোতাল। পেছনে তাকিয়েই চমকে গেলেন উনি, কারণ অনিমা ছলছলে চোখে তাকিয়ে আছে। উনি কিছু বলবেন তার আগেই অনিমা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল ওনাকে। ফুপিয়ে কাঁদতে লাগল। হাসান কোতাল অনিমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদছো কেন মামুনি? কি হয়েছে? অনিমা নাক টেনে টেনে বলল, আব্বু তুমি প্লিজ কোনো আর্টিকেল করো না প্লিজ। এসবের কোনো দরকার নেই, ওরা মেরে ফেলবে তোমাকে, প্লিজ আব্বু। হাসান কোতাল অনিমাকে সোফায় বসিয়ে ওর পাশে বসে বললেন, মামুনি তুমি আমার মেয়ে হয়ে এই ধরনের কথা বলছো? অনিমা আবারও হাসান কোতালকে জড়িয়ে ধরে বলল, না আব্বু প্লিজ, ওরা খুব খারাপ। তোমার কিছু হয়ে গেলে আমি মরে যাব। হাসান কোতাল ওনার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমি যদি কাজটা না করি তাহলে সবাই তো তোমার বাবাকে কাওয়ার্ড বলবে, সেটা ভালো লাগবে? অনিমা কাঁদো কাঁদো গলায় বলল, কিন্তু। অনিমাকে থামিয়ে দিয়ে হাসান কোতাল বললেন, চুপ, আর কোনো কথা না, অনেক রাত হয়েছে। আজ রুমে যেতে হবে না, আজ তুমি আমার সাথে ঘুমোবে। আজ আমি গল্প বলে ঘুম পাড়াবো তোমাকে। অনিমা হেসে বলল, আমি কি বাচ্চা নাকি? হাসান কোতাল অনিমার মাথায় টোকা মেরে বলল, আমার কাছে তো তুই বাচ্চাই। তোর মনে আছে ছোটবেলায় রাজকুমারের গল্প বলে ঘুম পাড়াতাম? মনে আছে তো? এক রাক্ষস রাজা আর রানীকে মেরে রাজকুমারীকে বন্দি করে রেখেছিল। ওই রাক্ষসটা রাজকুমারীকে প্রচুর অত্যাচার করত। একদিন এক শক্তিশালী রাজকুমার এসে সব দুষ্টু রাক্ষসগুলোকে মেরে রাজকুমারীকে বাঁচিয়ে নিয়েছিল। তাহলে চলো আজকেও শোনাবো। বলে অনিমাকে নিয়ে গিয়ে একদম ছোটবেলার মতো করে গল্প বলে ঘুম পাড়িয়ে দিল। আজ অনিমাও যেন ফিরে গেছিল ওর ছোটবেলাতে। অনিমা পুরো ছোটবেলার মতোই নানারকম প্রশ্ন করছে, আর হাসান কোতাল ধৈর্য ধরে উত্তর দিচ্ছেন। মেয়ের আড়ালেই নিজের চোখের কোণের জলটা মুছে নিলেন উনি। এদিকে রঞ্জিত চৌধুরী ফোন রেখে কবির শেখের দিকে তাকিয়ে বললেন,
কি করব এবার? কবির শেখ একটা শ্বাস নিয়ে বললেন। কি আর করার, ওপরে পাঠিয়ে দিতে হবে, আর সাথে মেয়েটাকেও। বাইরে বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বাজও পড়ছে। অফিসের কাজ শেষ করে কার ড্রাইভ করে বাড়ি ফিরছেন হাসান কোতাল। হঠাৎই ওনার সামনে দুটো সাদা গাড়ি এসে থামলো। উনি তাড়াতাড়ি ব্রেক করতেই গাড়ি থেকে কিছু লোক নেমে এলো। উনি খুব বুদ্ধিমান আর বিচক্ষণ লোক ছিলেন, তাই বুঝতে পারলেন এরা কারা আর কেন এসছেন। কিন্তু ওনার মাথায় এখন নিজের প্রাণের চিন্তা নেই, ওনার মেয়ের চিন্তা ঘুরছে। তাই উনি সাথে সাথেই গাড়ি ঘুরিয়ে শর্টকাট পথে চলে গেলেন। ওই দুটো গাড়িও ওনার পেছনে পেছনে আসছে। উনি খুব দ্রুত ড্রাইভ করছে। ড্রাইভ করতে করতেই কাউকে একটা ফোন দিলেন উনি। ফোনটা রিসিভ করতেই উনি বললেন, আমার হাতে সময় নেই, এটাই হয়তো আমার তোমাকে বলা শেষ কথা। আমার মেয়েটাকে দেখে রেখো, ওকে এই পশুদের হাত থেকে বাঁচানোর দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম। আমার বিশ্বাস তুমি তোমার কথা রাখবে। ভালো থেকো। ওপাশ থেকে লোকটা উত্তেজিত হয়ে অনেক কথা বলছে, কিন্তু উনি ফোন কেটে আবার ড্রাইভিং এ মনোযোগ দিলেন। বাড়ি পৌঁছেই উনি দৌড়ে ভেতরে ঢুকলেন। ঢুকে দেখলেন অনিমা সোফায় বসে পড়ছে। উনি তাড়াতাড়ি গিয়ে বললেন, মামনি তুমি পালাও এখান থেকে। অনিমা অবাক হয়ে দাঁড়িয়ে বলল, আব্বু কি হয়েছে? মিস্টার রঞ্জিত একটা কাগজ বার করে অনিমার হাতে দিয়ে বললেন, এটা রাখো, তোমার মামা বাড়িতে চলে যাও। তারপরে এই নম্বরে যোগাযোগ করবে আর লোকটি যা বলবে ঠিক তাই করবে। এখন যাও, পালাও। অনিমা ব্যাপারটা কিছুটা বুঝতে পেরে বলল, মানে কি? কি বলছো তুমি এসব? আমি যাব না তোমাকে একা রেখে। হাসান কোতাল জানেন ওনার মেয়ে কত জেদি, তাই বললেন, মামনি ধরে নাও, এটাই তোমার কাছে আমার শেষ চাওয়া, প্লিজ যাও। অনিমা কাঁদতে কাঁদতে বলল, আব্বু প্লিজ। কারো আওয়াজ পেয়ে হাসান কোতাল বলল, ওরা এসে গেছে, তুমি পেছনের গেট দিয়ে যাও। কিন্তু আব্বু। হাসান কোতাল চেঁচিয়ে বলল, মামনি যাও। অনিমার ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে পেছনের গেট দিয়ে বেরিতে গেল। ওর কলিজা ফেটে যাচ্ছে। মনে হচ্ছে ওর জীবনটাই ও ভেতরে রেখে এসছে। ভীষণ জোরে জোরে বজ্রপাত হচ্ছে। বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে গেছে ও। কিন্তু দুর্ভাগ্যবশত একটু এগোতেই ওর সামনে রঞ্জিতের লোকেরা চলে এলো। সবাই ওর সামনে ওকে ঘিরে দাঁড়িয়ে আছে। অনিমা অন্যদিকে দৌড়ল ওদের কাছ থেকে বাঁচার জন্যে, কিন্তু রাস্তার ইটের সাথে আটকে পড়ে গেল ও। উঠতে চেয়েও উঠতে পারল না পায়ের চোটের জন্যে। এসবের মধ্যে কাগজটাও পড়ে গেছে কোথাও। লোকগুলো ওর কাছে এসে ওকে ঘিরে ধরতেই ও হালকা পিছিয়ে ভয় কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আমাদের ছেড়ে দিন। আমার আব্বুকে মারবেন না প্লিজ। ওর কথা শুনে ওরা সবাই অট্টহাসি দিল। তারপর বলল, ওর বাপ যতটা চালাক ও দেখছি ততটাই বোকা। আরে খুকুমনি, তোমাকে ছাড়ার হলে আমরা ধরবো কেন? আর তোমার বাবার এতক্ষণে ইহকাল সমাপ্ত হয়ে গেছে। অনিমা চমকে গেল। চিৎকার করে উঠল ও। কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আব্বুকে ছেড়ে দিন প্লিজ। লোকগুলো ওর কথায় পাত্তা না দিয়ে মিস্টার রঞ্জিতকে ফোন করে বলল, স্যার মেয়েটাকে পেয়ে গেছি, এখন কি করব? ওপাশ থেকে কিছু বলতেই লোকটা আচ্ছা বলে ফোন রেখে দিল। তারপর অনিমার হাত ধরে টেনে তুলে বাকিদের উদ্দেশ্যে বলল, নিয়ে যেতে বলেছে ওখানে। ওরা সবাই অনিমাকে টেনে নিয়ে ওদের বাড়িতে সোজা হাসান কোতালের বেডরুমে নিয়ে গেল। আর ওখানে গিয়ে সামনে তাকাতেই অনিমা স্তব্ধ হয়ে গেল। ওর পৃথিবী ওখানেই থেমে গেল। ওর মনে হচ্ছে ওর মাথায় কেউ ভারী কিছু দিয়ে আঘাত করেছে। একটা লোক ওর হাত ধরে আছে, তবুও ফ্লোরে বসে পড়ল ও, দাঁড়িয়ে থাকার শক্তি নেই ওর। কারণ ওর সামনে সিলিং ফ্যানে ওর আব্বু অর্থাৎ হাসান কোতালের লাশ ঝুলছে। চলবে। হ্যালো কলিজার বন্ধুরা, গল্পটি কেমন হলো একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই গল্পের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন। ধন্যবাদ।